মালয়েশিয়ায় অবস্থানকারী বাংলাদেশিদের সাথে আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং এই সফরে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হয়েছে শ্রমবাজারকেই। বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য ব্লক এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের অন্তর্ভুক্তি এই বিষয়গুলোও কিন্তু খুবই গুরুত্ব পেয়েছে এবং এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনাও। আমাদের সাথে উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং আছেন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। তাদের সাথে আলাপে চলে যেতে চাই। স্বাগত সংবাদ যোগে। আজকে ৭১-এর প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুতেই মাহবুব হাসান সালের কাছে চলে যেতে চাই। একদম সহজভাবে যদি আপনার পর্যবেক্ষণটা জানতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর মালয়েশিয়াতে, এই সফরের কি কি প্রত্যাশার জায়গা দেখছেন? মালয়েশিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, সুসম্পর্ক এবং আমাদের অনেক ভাইয়েরা মালয়েশিয়াতে থাকছেন, তো সব মিলিয়ে কেমন দেখছেন এই সফরটিকে? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম বিদেশ সফর মালয়েশিয়াতে। আর মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক, আপনি যেটি বললেন, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের প্রায় ৮ লক্ষ বাংলাদেশি ভাই বোন সেখানে কাজ করছেন। কিছু সমস্যা আছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কাজ করতে যাওয়ার বিষয়ে, সেই সমস্যাগুলো সমাধান হবে আশা করা যাচ্ছে প্রধানমন্ত্রীর এই সফরের সময়। এটি সমাধান হলে পুরোপুরি মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয়ে গেলে সেটি হবে একটি বড় পাওয়া এই সফর থেকে। এছাড়াও মালয়েশিয়াতে দক্ষ কর্মী, যেমন তাদের প্রচুর প্রকৌশলী প্রয়োজন, সেমিকন্ডাক্টর খাতে তাদের প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন। বাংলাদেশ সেই দক্ষ কর্মী এবং দক্ষ প্রকৌশলী সাপ্লাই করতে পারে। এই বিষয়গুলো নিশ্চয়ই এই সফরে আলোচিত হবে। ইনভেস্টমেন্টের ব্যাপারেও মালয়েশিয়ান প্রধানমন্ত্রী এবং অন্যান্যদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা হবে। মালয়েশিয়াতে রিনিউয়েবল এনার্জি বেশ স্ট্রং, সেই রিনিউয়েবল এনার্জি খাতে বাংলাদেশে বিনিয়োগ হতে পারে, মালয়েশিয়া থেকে হালাল ইকোনমিতে বিনিয়োগ হতে পারে। এডুকেশন একটি বড় সেক্টর। বাংলাদেশের বহু ছাত্রছাত্রী মালয়েশিয়াতে পড়াশোনা করছেন এবং পড়াশোনার পরে তাদের জন্য যদি একটি নির্দিষ্ট সময় ওয়ার্ক পারমিট জাতীয় কোনো কিছু চিন্তা করা যায় এবং সেইটি নিয়ে অগ্রসর হওয়া যায়, তাহলে বাংলাদেশের ছাত্রছাত্রীরা পড়াশোনার পর সেখানে চাকরি করে অভিজ্ঞতা অর্জন করতে পারবে, মালয়েশিয়ার ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে এবং দেশে ফিরে এসে সেই লব্ধ জ্ঞান বাংলাদেশে প্রয়োগ করতে পারবে। তো এই ধরনের অনেকগুলো বিষয় আছে। এছাড়া আসিয়ানের ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগিতা চাইবে। রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসেপের সদস্য হওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন চাইবে। সম্পর্কটাকে একটি স্ট্র্যাটেজিক লেভেলে নিয়ে যাওয়ার জন্যে এই প্রধানমন্ত্রীর এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি শুধুমাত্র কর্মী প্রেরণ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি একটি স্ট্র্যাটেজিক লেভেলে উন্নীত হবে। এই সফর থেকে এটি আমাদের প্রত্যাশা। এর পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও একটা সম্ভাবনার জায়গা রয়েছে। আসছি আপনার কাছে নিশ্চয়ই আবারও আলোচনায়। অধ্যাপক মেজবাউল আজম সওদাগরের কাছে চলে আসতে চাই এবং যে বিষয়টা আমি বলছিলাম যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অনেক পুরনো, সেই সঙ্গে কর্মী প্রেরণ এবং পাশাপাশি কূটনৈতিক একটা সম্পর্ক তো রয়েছেই, যেটা বাংলাদেশের তো আসলে সবার সাথেই কূটনৈতিকভাবে সুসম্পর্ক রাখারই কথা, সবসময় আমরা তেমনটিই দেখে এসেছি। সেক্ষেত্রে এই দুই দেশের বাণিজ্য সহজ করতে কিংবা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এই যে চুক্তির সম্ভাবনার কথা বলা হচ্ছে, এই বিষয়গুলোকে কিভাবে দেখেন এবং কতটুকু সম্ভাবনা দেখেন এই জায়গাটিতে? আপনার ডিভাইসের অডিও আনমিউট করে নিতে হবে, আপনাকে শুনতে পাচ্ছি না। জি, ধন্যবাদ আপনাকে। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি প্রথম সফর
যেটা মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সফরটির একটি স্ট্র্যাটেজিক অ্যাজ ওয়েল অ্যাজ একটা সিম্বলিক ইম্পর্টেন্স এখানে কিন্তু রয়েছে। আপনি জানেন যে চায়না এবং ইন্ডিয়াকে নিয়ে দীর্ঘদিন কথা হচ্ছিল যে কোথায় যাবেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটি নিয়ে নানান ধরনের আলোচনা। তিনি সেটাকে পাশ কাটিয়ে ঠিক মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন। এই বেছে নেওয়ার পেছনে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা আমার সহ আলোচক খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করলেন। এটি একটি দিক। আর সেকেন্ড দিকটা হচ্ছে উনি আরেকটা নতুন দিক এখানে উন্মোচন করলেন যে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে তিনি কি, কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন বা কি, কি বিষয়ে তিনি আলোচনা করতে চাচ্ছেন, কি, কি বিষয়ে তিনি আলোচনা করতে চাচ্ছেন, সে বিষয়ে কিন্তু মালয়েশিয়ার আ বাংলাদেশে যারা আছেন তাদের সাথে কিন্তু একটা উনার অলরেডি আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন যে কি, কি বিষয়ে তিনি সেখানে কথা বলতে চান। তো সেই বিষয়টা একটা তিনি এটাকে একটা পাবলিক ডিপ্লোমেসির পর্যায়ে তিনি নিয়ে গেছেন বিষয়টাকে এবং সবাইকে অবগত করেছেন যে কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। এবং পাশাপাশি সেখানকার যারা শ্রমিক এবং বাংলাদেশি অভিবাসী যারা সেখানে রয়েছে, তারা কি, কি সমস্যা সেখানে ফেস করছেন সেই দেশকে কেন্দ্র করে, সেই দেশকে থাকতে গিয়ে ব্যবসা-বাণিজ্য, শ্রম বাজার, ভিসার জটিলতা থেকে এডুকেশন, সব সমস্যাগুলো কিন্তু অনেকেই তার সাথে শেয়ার করেছেন এবং সেই বিষয়গুলো নিয়ে তিনি যে আলোচনা করবেন সেটা সবাইকে তিনি জানিয়েছেন। তো সবকিছু মিলে যে এই বিষয়গুলোতে প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা এবং তার অনেক শক্তিশালী একটা উনার চেষ্টা এখানে থাকবে এই বিষয়গুলো আলোচনাকে সাকসেসফুল করার জন্য। সেই ডিপ্লোমেসিটা তিনি যে চালাবেন সেই বিষয়টা এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি। আর বর্তমান সময়ে বাংলাদেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে, বেকার সমস্যা যেভাবে বাড়ছে, সেই বিষয়গুলোকে কিন্তু প্রধানমন্ত্রী মাথায় নিয়েছেন এবং শ্রম বাজারে কিভাবে অধিকতর শ্রমিক সেখানে পাঠানো যায়। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন যে বাংলাদেশে যে টেকনিক্যাল এডুকেশন সেন্টার গুলো রয়েছে, এই সেন্টার গুলোকে কিভাবে আরো শক্তিশালী করা যায় এই সমস্ত দেশের সহায়তা নিয়ে তিনি মালয়েশিয়ার কথা বললেন, জাপান, জার্মানি এই সমস্ত দেশের কথা বললেন যে তাদের সাথে যেমন আলোচনা হয়েছে, মালয়েশিয়ার সাথেই ঠিক সেরকম আলোচনা হবে যে এই ধরনের বিষয়গুলোতে কি ধরনের সহযোগিতা পাওয়া যায় এবং এখান থেকে দক্ষ শ্রমিক তৈরি করে সেমিকন্ডাক্টর খাতে কিভাবে মালয়েশিয়া সেটা পাঠানো যায় সেটা নিয়ে কিন্তু তিনি চিন্তা ভাবনা করছেন এবং পাশাপাশি ট্যুরিজমের ব্যাপারটা অফিসিয়ালি জানানো হয়েছে যে ট্যুরিজম খাতে একটি গুরুত্বপূর্ণ এমওইউ সেখানে কিন্তু স্বাক্ষরিত হবে এবং এই ট্যুরিজম নিয়ে যে এমওইউটা স্বাক্ষরিত হবে সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশে যে মালয়েশিয়ান যে ফরেন ইনভেস্টমেন্ট সেটির একটা অনেক বড় একটা রাস্তা উন্মুক্ত হবে, এটি আমরা প্রাথমিকভাবে কিন্তু আমরা আশা করতে পারি। তো সবকিছু মিলে ডিপ্লোম্যাটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি এবং সিম্বলিক ভাবে এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা এবং যে মুভমেন্ট দেখা যাচ্ছে তাতে আমরা আশাবাদী হতে পারি যে অনেকগুলো বিষয়ে একটা সমাধান আসবে আমরা যে সমস্যাগুলোর কথা এতক্ষণ আলোচনা করলাম। জি, মাহবুব হাসান সালের কাছে আসবো। আমরা বাণিজ্য চুক্তি নিয়ে একটু কথা বলছিলাম। বাণিজ্য দুই দেশের মধ্যকার বাণিজ্য মানে বাজারটা বেশ বড়, ৩ বিলিয়ন মার্কিন ডলারের, যদি ভুল না করে থাকি, এবং সেখানে বাণিজ্য ঘাটতিও কিন্তু আসলে কম নয়। মানে বাংলাদেশ যখন এই বিষয়টি উত্থাপন করবে তখন কি মনে করেন যে মালয়েশিয়ার দিক থেকে এর প্রতিক্রিয়াটি কেমন হবে? কারণ ৯০% তো আমদানি করছে বাংলাদেশ। আপনি যথার্থই বলেছেন, টু ওয়ে ট্রেড, দুই পক্ষের মধ্যে ৩ বিলিয়নের মতো, সেখান থেকে বাংলাদেশের রপ্তানি মালয়েশিয়াতে সর্বোচ্চ $৩০০ মিলিয়ন, এর বেশি হয়নি। মালয়েশিয়া থেকে আমরা ইম্পোর্ট করছি 2.7 বিলিয়নের মতো। তো আমাদের ইম্পোর্টের একটা বড় অংশ হচ্ছে পাম অয়েল এবং ফুয়েল, তো যেটি আসলে আমরা ইম্পোর্ট করতে বাধ্য হই অনেক ক্ষেত্রেই। তো সেটি সহ আমাদের যে $৩ বিলিয়ন টু ওয়ে ট্রেড, এই প্রেক্ষিতে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের যে আলোচনা, সেটি মালয়েশিয়াও আগ্রহী, বাংলাদেশও আগ্রহী, এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যদি আমরা আলটিমেটলি সই করতে পারি মালয়েশিয়ার সঙ্গে, তাহলে বাংলাদেশের প্রধানতম যে রপ্তানি পণ্য
রেডিমেড গার্মেন্ট অ্যান্ড অ্যাপারেল, সেটি জুট প্রোডাক্টস, ইঞ্জিনিয়ারিং, লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস, এই ফার্মাসিউটিক্যালস, এই ধরনের আমাদের যে রপ্তানিযোগ্য পণ্যগুলো আছে সেগুলো আমাদের মালয়েশিয়াতে রপ্তানি করতে সুবিধা হবে এবং আমাদের রপ্তানি থেকে যে আয় মালয়েশিয়া থেকে সেটি বহুলাংশে বৃদ্ধি পাবে। তো এ বিষয়ে আমি কোনো ফ্রিকশন দেখছি না। এটি নিয়ে মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই দেশই আগ্রহী এবং এটি আলোচনার একটি অন্যতম বিষয়ও বটে। আমি একই সাথে একটু ছোট করে আপনার কাছ থেকে এটাও জানতে চাই যে আমরা তো সামনে এলডিসি থেকে উত্তরণ হয়ে উন্নয়নশীল দেশের কাতারে যেতে চাচ্ছি। সেক্ষেত্রে এই এফটিপি মানে বিভিন্ন দেশের সাথে নিশ্চয়ই এই এফটিএ আসলে প্রয়োজনীয়তা রয়েছে। মালয়েশিয়ার সাথে এই যে এফটিএ এই চুক্তিটি এগিয়ে নেওয়া, এটা আসলে কতখানি প্রভাব রাখবে? বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে অবশ্যই প্রভাব রাখবে। আমি যেটি বলছিলাম যে আমাদের রপ্তানি বৃদ্ধি করার জন্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টই প্রয়োজন এবং গ্র্যাজুয়েশনের পরে এটি আরো বেশি প্রয়োজন। তো আমাদের প্রিপারেশন থাকতে হবে আগে থেকেই। আমরা, কারণ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তো একদিনে হয় না, আপনারা সকলেই জানেন যে নেগোসিয়েশনে বেশ লম্বা একটা সময় লেগে যায়। তো বাংলাদেশের নেগোসিয়েশন টিম প্রিপেয়ার থাকতে হবে নেগোসিয়েশন শুরু করার জন্যে, যাতে মালয়েশিয়ার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটি আমরা সম্ভাব্য স্বল্পতম সময়ে সই করে ফেলতে পারি নেগোসিয়েশন শেষ করে, এবং সেটি যেন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরপরই কার্যকর হয়। তো এই লক্ষ্যে আমাদের দুই দেশের মধ্যে যে আলোচনা, সেই আলোচনাটি ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বা এফটিএর দ্রুত শুরু করা প্রয়োজন। জি, অধ্যাপক মেজবাহুল আলম সওদাগরের কাছে আসতে চাই। দুটি বিষয়, এক হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যে জোট আসিয়ান, এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির একটা আলাপ চলছে। এই বিষয়টি আসলে কতখানি আমি বলবো যে বাংলাদেশের অবস্থানকে জোরদার করবে? জি, এটা বাংলাদেশের দীর্ঘদিনের একটা প্রত্যাশা যে আসিয়ানের সাথে সংযুক্ত হতে পারা, এবং সেই চেষ্টাটা দীর্ঘদিন থেকে বাংলাদেশ সেই ইচ্ছাটা ছিল। যদিও দীর্ঘদিন আমরা ডিপ্লোম্যাটিক্যালি সেই ধরনের বড় ধরনের কোনো ইনিশিয়েটিভ আমরা দেখিনি। কিন্তু প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে এই যে চেষ্টাটা, এই চেষ্টাটার একটা লক্ষ্য করা যাচ্ছে এই চেষ্টাটা এই সফরের মধ্য দিয়ে, এবং সেখানে নিশ্চয়ই এই বিষয়টা আলোচনা হবে। দুটো বিষয়, সেটা হচ্ছে একটা আসিয়ান এবং আরেকটা হচ্ছে আরসিপি তে বাংলাদেশ যোগদান করতে পারে কিনা। তো সেই বিষয়গুলোতে আলোচনা হবে। যদিও ওটা প্রাথমিক পর্যায়ে, কিন্তু এই আলোচনাটা যদি এফেক্টিভ ভাবে বাংলাদেশ শুরু করতে পারে তাহলে এটা ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট হয়। কারণ জিও স্ট্র্যাটেজিক্যালি আন্তর্জাতিক রাজনীতির যে দ্রুত গতির পরিবর্তন যেভাবে আমরা লক্ষ্য করছি, সেখানে ইকোনমিক্যালি আসিয়ান ঠিক যেভাবে ইম্পর্টেন্ট, আরসিপি সামনের দিনগুলোতে হয়তো সেভাবে ইম্পর্টেন্ট হয়ে উঠবে, আপনি দেখবেন। তো সবকিছু মিলিয়ে সেই আলোচনাটা যদি শুরু করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই ডেফিনেটলি সেটা একটা এই অর্জনগুলোর জন্য একটা ভালো এবং বেশ অনেকগুলো আসলে গুরুত্বপূর্ণ এজেন্ডা তো এই সফরে রয়েছে। কাজেই বাংলাদেশের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নের জন্য এই সফরের কোন কোন বিষয়গুলো আসলে সফলতার সাথে পরিপূর্ণ করা যায় সেদিকে নিশ্চয়ই চোখ রয়েছে সবারই। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হয়ে এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।